এই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবার চলে আসলাম তোমাদের নবম দশম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার ৭৪ যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশীলনে 3.5 আছে। এই অধ্যায়ের 34 পর্যন্ত আমরা আগের ক্লাসে শেষ করে ফেলেছি। আজকে আমরা 35 নাম্বার থেকে দেখব। ওকে, আর তুমি যদি আগের অঙ্কগুলো দেখে না থাকো চলে যেতে পারো আমার চ্যানেলের প্লে লিস্টে। সেখানে কিন্তু সব অঙ্কগুলো একদম সিরিয়াল বাই সিরিয়াল দিয়ে আছে। আশা করি তোমাদের অনেক উপকার হবে। এখন দেখো 35 নম্বর অঙ্কটাতে এখানে আমাদের কি বলছে যে বনভোজনে যাওয়ার জন্য একটি বাস 2400 টাকায় ভাড়া করা হলো, মানে 2400 টাকা। ওকে, এবং শর্ত হলো প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। 10 জন যাত্রী না আসায় মাথাপিছু ভাড়া 8 টাকা বৃদ্ধি পেল। এই অঙ্কটাই কিন্তু, এই উদ্দীপকের অঙ্ক কিন্তু দুইটা করে ফেলেছি আমরা। একটা কাজে ছিল আর একটা কিন্তু অঙ্কে ছিল। ঠিক আছে, তোমরা যদি এই অধ্যায়ের অঙ্কগুলো দেখো তাহলেও কিন্তু পেয়ে যাবা। ঠিক আছে, এই উদ্দীপকটাই ছিল, সেম উদ্দীপকটা। এখন ক নম্বর প্রশ্ন করছে কি, বলছে মাথাপিছু বর্ধিত ভাড়ার পরিমাণ না আসা যাত্রীর সংখ্যার শতকরা কত তা নির্ণয় করো। ওকে, সো মাথাপিছু বর্ধিত ভাড়ার পরিমাণ কত, এটা কিন্তু আমাদের এখানে সরাসরি বলেই দিছে যে মাথাপিছু ভাড়া কত, 8 টাকা বৃদ্ধি পেল। তাহলে মাথাপিছু বর্ধিত ভাড়ার পরিমাণ কত টাকা, 8 টাকা। এটা তো আর আমাদের বের করা লাগছে না, তাই না? তাহলে দেখো আমরা চলো সমাধান চলে যাই। এখানে দেখো, তাহলে ক নাম্বারের প্রথমটুকু আমাদের বের করা লাগছে না, আমরা কিন্তু দেওয়াই আছে। আমরা লিখতে পারি সরাসরি যে মাথা পিছু বর্ধিত ভাড়ার পরিমাণ। ঠিক আছে, মাথা পিছু বর্ধিত ভাড়ার পরিমাণ তাহলে কত টাকা, 8 টাকা। 8 টাকা, এই যে এখানে কিন্তু আমাদের বলেই দিছে। ওকে, আচ্ছা, এখন বলছে কি আবার আরেকটা প্রশ্ন জুড়ে দিছে, দুইটা প্রশ্ন। না আসা যাত্রীর সংখ্যার শতকরা কত তা নির্ণয় করো। অর্থাৎ না আসা যাত্রীর সংখ্যাটা কত সেটাকে আমাদের কি করতে হবে, শতকরায় প্রকাশ করতে হবে। এখানে বলেই দিছে 10 জন যাত্রী না আসায়, তাহলে কয়জন আসে নাই, 10 জন। তাহলে এই যে তোমার বর্ধিত ভাড়া আর যাত্রী না আসার যে সংখ্যাটা পাইলাম, এটাকে কিসে প্রকাশ করতে বলছে, শতকরায় প্রকাশ করতে বলছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি কি, দেখো যে না আসা যাত্রীর সংখ্যা এখানে কিন্তু আমাদের দেওয়াই আছে 10 জন। তাহলে আমরা এখানে লিখতে পারি না আসা যাত্রীর সংখ্যা কয়জন, 10 জন। আচ্ছা, আমি আবার এটা বাংলায় লিখে ফেলছি, 10 জন। তাহলে একে যদি এখন শতকরায় প্রকাশ করি, ঠিক আছে, সুতরাং শতকরা সমান কত হয়ে যাবে, এই যে না আসা যাত্রীর সংখ্যা ভাগ হলো এইটা যাত্রীর সংখ্যা, ভাড়া বর্ধিত ভাড়ার পরিমাণ ভাগ হবে যাত্রী সংখ্যা। আর এইটাকে যেহেতু শতকরায় প্রকাশ করতে বলছে, যে কোনো ভগ্নাংশকে আমরা শতকরায় প্রকাশ করতে পারি কি করে, জাস্ট খালি যদি আমরা 100 দিয়ে গুণ দিয়ে দেই তাহলেই কিন্তু সেটা কি হয়ে যাবে, শতকরায় প্রকাশ হয়ে যাবে। ওকে, সো 10 দিয়ে যদি কাটি, দশককে 10, 10 দুগুণে 100, তাহলে উপরে 10 আর 8 বাঁচলো, তাহলে কত হয়ে যাবে, 8 10 80%। ঠিক আছে, তাহলে শতকরা কত, 80%। বর্ধিত পাড়ার পরিমাণ হচ্ছে 8 টাকা, আর শতকরায় প্রকাশ করলে এটা কিন্তু কত হয়ে গেল, 80%। এটা কিন্তু আবার 40 ভাবিও না, 80 কিন্তু 80%। ওকে, আচ্ছা, এই ছিল আমাদের ক নম্বর। খ নম্বরে বলছে কি, বাসে যাওয়া যাত্রীর মাথাপিছু ভাড়া নির্ণয় করো। সেম অঙ্কটাই কিন্তু আমাদের ছিল, আমরা করেছিলাম। ঠিক আছে, তারপরেও সমস্যা নেই, আমরা আবার করব। চলো, তাহলে দেখো এইখানে কিন্তু কতজন যাত্রী কি আসছে আমাদের উদ্দীপকে কিন্তু তা বলে দেয় নাই। এখানে বলছে বনভোজনে যাওয়ার জন্য একটি বাস এতশো টাকায় ভাড়া করা হলো এবং শর্ত হলো প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। তাহলে কতজন যাত্রী ছিল সেটা কি বলছে, আমাদের উদ্দীপকে কিন্তু সেটা বলে নাই। এই জন্য আমরা এখানে লিখতে পারি যে ধরে নেব প্রথমে যাত্রীর সংখ্যা ছিল কতজন, একজন। কারণ প্রথমে কেন লিখব, কারণ এই যে পরে আবার কি করে নাই, 10 জন যাত্রী যায় নাই, যে কজন যাওয়ার কথা ছিল তার মধ্যে থেকে আবার 10 জন যায় নাই। এই জন্য আমরা লিখতে পারি প্রথমে যাত্রী ছিল। ওকে, যাত্রী ছিল কয়জন, একজন। এখন কতজন আমরা তো জানি না, এই জন্য ধরলাম একজন। তাহলে এখন মাথা পিছু ভাড়া কত হবে, কারণ মোট টাকাকে যদি এই যাত্রী দিয়ে ভাগ দেই তাহলে মাথা পিছু টাকা বের হয়ে যাবে, তাই না? তাহলে আমরা লিখতে পারি তাহলে
মাথা পিছু ভাড়া। ওকে, তাহলে মাথা পিছু ভাড়া, তাহলে মাথা পিছু ভাড়া কত হবে? মোট টাকা কত? 2400 টাকাতে বাস ভাড়া করছিল। এটাকে যদি আমরা এটাতে ভাগ দিই তাহলে কিন্তু হয়ে গেল, এই যে দেখো মোট ভাড়া 2400 টাকা কিন্তু বলে দিছে। ওকে, তাহলে এত টাকা। এখন কি হয়েছে, পরে আবার কি করে নাই, 10 জন যাত্রী আসে নাই বা যায় নাই, ঠিক আছে। এই জন্য আমরা কি দেখো এটা যদি বের করি, 10 জন না যাওয়ায়, ঠিক আছে। আচ্ছা, 10 জন তো আসে নাই, তাহলে না আসায়, 10 জন না আসায় যাত্রী, তাহলে এখন যাত্রী কয়জন হবে? 10 জন আসে নাই, আগে ছিল 1 জন, তাহলে মোট সংখ্যার থেকে যদি যে কয়জন আসে নাই সেই কয়জন বাদ দেই, তাহলে এখন কয়জন আছে সেই কয়টা বের করতে পারবো, তাই না? মোট ছিল 1 জন, তার মধ্যে থেকে 10 জন আসে নাই, তাহলে 1 থেকে 10 বাদ দিলাম, তাহলে এতজন। সেমভাবে তাহলে এখন মাথা পিছু ভাড়া কত হবে? মাথা পিছু ভাড়া, তাহলে এখন মাথা পিছু ভাড়া কত হবে? সেমভাবে টাকা কিন্তু ওইটাই আছে 2400, ঠিক আছে। এখন যাত্রী সংখ্যা কত? এটা x - 10 এত, তাহলে এত টাকা। ওকে, এইটুকু যদি বুঝে থাকো তাহলে দেখো প্রশ্ন কিন্তু প্রায় শেষ। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে কি লিখতে পারি, এই যে এখন এই টাকা লাগছে, তাই না, যাইতে ঘুরে আসতে বাস ভাড়া দিছে x - 10, কিন্তু আগে ছিল কতজন? আগে এই যে এই টাকাটা লাগছে 2400/x, ঠিক আছে। এই টাকার সাথে এই টাকার সমান হতে কি করতে হবে? 8 টাকা আরও বৃদ্ধি পাইছে, কারণ এই যে বলছে 8 টাকা মাথা পিছু 8 টাকা, 10 জন যেহেতু আসে নাই তাহলে 8 টাকা কি হয়েছে? বৃদ্ধি পাইছে। তাহলে এই পাশে 8 জন আসে নাই, তাই না, 10 জন আসে নাই, তাহলে এই পাশে ভাড়ার সাথে কয় টাকা ভাড়া বৃদ্ধি পেয়েছে? 8 টাকা, তার মানে যোগ দিয়ে দেবো 8 টাকা ভাড়া বৃদ্ধি পেয়েছে। সো এইটুকু যদি বোঝা যায় তাহলে কিন্তু প্রশ্ন শেষ, এখন জাস্ট খালি সমাধান করলেই অঙ্ক শেষ। এখন দেখো, বা এটাকে কি করতে পারি, 2400/x - 10 আমি এপাশে ঠিকই রাখলাম। ওকে, ইকুয়াল এপাশে কি করব? ভগ্নাংশের যোগ, তাহলে এর নিচে 1 আছে, x আর 1 এর লসাগু xই, এখন এটা থেকে ভাগ করবো 1 দিয়ে 24কে গুণ দিলে 24ই, যোগ 8-এর নিচে মনে মনে 1 আছে, ওই 1 দিয়ে এক্সকে ভাগ দেবো, তাহলে এক্সই হবে, এক্স দিয়ে আবার 8কে গুণ দেবো, তাহলে 8x হয়ে যাবে। ওকে, এখন কি করব? বজ্রগুণ করব। দেখো এখন যদি বজ্রগুণ করি তাহলে এক্স এর সাথে 2400 গুণ আর এইটা দিয়ে এই উপরেরটার গুণ, ঠিক আছে। তাহলে এক্স দিয়ে 2400 গুণ দিলে কত হয়ে যাবে? 2400x। ওকে, ইকুয়াল এখন কি করব? এই এক্স দিয়ে প্রথমে এই দুটোকে গুণ করব, তারপরে আবার -10 দিয়ে এই দুটোকে গুণ করব, ঠিক আছে। একসাথে গুণ করে বসাই দিচ্ছি, নাহলে এই x - 10 আবার 2400 প্লাস এক্স নিয়ে আবার এখান থেকে গুণ করা লাগতো, দরকার নেই, আমি এক লাইনে করে দিচ্ছি। এক্স দিয়ে এখন 24কে গুণ দেবো, তাহলে কত হয়ে যাবে? 2400x। ওকে, আবার এক্স দিয়ে এই 8xকে গুণ দেবো, তাহলে প্লাস দুইটারই প্লাস প্লাসে প্লাস 8x আর x গুণ হয় x²। এটা দিয়ে দুটোকে গুণ করা শেষ, এখন 10 দিয়ে একেও গুণ করবো, একেও গুণ করবো। 10 এর কাছে মাইনাস, 24 আগে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। 10 দিয়ে 2400কে গুণ দিলে একটা শূন্য খালি বেড়ে যাবে, মানে 24,000 হয়ে যাবে। এই প্লাস সরি এই মাইনাস আর এই প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। 10 দিয়ে 8কে গুণ দিলে 8 × 10 = 80, ঠিক আছে, সাথে এক্স। এখন দেখো সমান চিহ্ন এপাশে ওপাশে একই জিনিস থাকলে কেটে যায়, এপাশে যোগ এপাশে যোগ 2400, তাহলে এটা কেটে যাবে, তাহলে এই পাশে হয়ে গেল 0 আর এই পাশে বাকি এইটুকু বাঁচলো, তাই না। তাহলে বাকি এই সবটুকুকে আমি এই পাশে নিয়ে আসবো আর এই শূন্যকে সমান চিহ্ন ওই পাশে দিয়ে দেবো, তখন সবগুলোকে এই পাশে নিয়ে আসবো, ঠিক আছে, আর এই পাশের সবগুলোকে ওই পাশে নিয়ে যাব, তখন কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো এগুলোকে আমি এই পাশে নিয়ে আসবো এখন, তাহলে কত আছে 8x², আমি একটু সাজাই লিখবো, তারপরে -80x, তারপরে -24,000, এটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে, ইকুয়াল। আর এই পাশে যে শূন্য ছিল সেই শূন্যটা এই পাশে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা এখন কি হয়ে যাবে দেখো তো, বা এখান থেকে এখন 8 কমন যাবে, 8 যদি কমন নেই তাহলে এখানে কি বাঁচবে? x²। 8 দিয়ে 80কে ভাগ দিলে মাইনাস তো থাকবেই, 8 × 10 = 80x, ঠিক আছে, এখানে হয়ে যাবে মাইনাস। তাহলে 8 দিয়ে যদি 24কে ভাগ দিই, 3 × 8 = 24 আর 3টা 0। ওকে, এবার একটা 0। এখন এই 8 এর সাথে কি আকারে লেগে আছে? গুণ আকারে। 8কে যদি এখন আমি ওই পাশে পাঠায় দেই তাহলে কি হয়ে যাবে বলো তো?
ভাগ হয়ে যাবে। তাহলে শূন্য দিয়ে পৃথিবীর যে কোনো কিছুকে ভাগ করলে কে যায়, শূন্যই হয়ে যায়। তাই সরাসরি আমরা লিখে দেব এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস 3000 ইকুয়াল 0, কারণ 8 দিয়ে শূন্যকে ভাগ দিলেও 0ই হয়ে যাবে, এই জন্য আর ভাগ দিয়ে দেখাইলাম না, সরাসরি 0। ওকে, আচ্ছা, এখন এটা মিডল ফ্যাক্ট হয়ে গেছে। ঠিক আছে, সো মিডল ফ্যাক্টে করি চলো। এইখানে দেখো কী করতে হবে, এক্স স্কোয়ার ঠিকই থাকবে, এই 10কে এমনভাবে ভাঙতে হবে যোগ বিয়োগ করে যেন 10 হয়, গুণ করে যেন প্রথমটা আর শেষটা সমান হয়। তাহলে এখানে যদি আমরা নেই 60x প্লাস 15x, ঠিক আছে, 60x প্লাস 50x। তাহলে দেখো 60-এর থেকে যদি প্লাস 50 বাদ দেয় তাহলে -10 থাকবে। ওকে, আবার যদি গুণ করি, দেখো 5 6 30 আর হচ্ছে 2 শূন্য, তার মানে গুণ করে এটা সমান আছে, তার মানে কিন্তু ঠিক আছে। তাহলে -3000 ইকুয়াল 0। তাহলে এখন কি করব, জোড়াই থেকে কমন নেব। এই দুটো থেকে কি কমন যাবে, এক্স কমন যাবে। তাহলে কি বাঁচবে, এক্স স্কোয়ারকে ভাগ দিলে একটা এক্স কেটে যায়, একটা এক্স থেকে যায়, মাইনাস এক্স কেটে যাবে, 60 থাকবে, প্লাস এখান থেকে 50 কমন যাবে। তাহলে কি বাঁচবে, এক্স প্লাস মাইনাসে মাইনাস, 50 দিয়ে 3000কে ভাগ দিলে 60 ইকুয়াল কত হয়ে যাবে, 0। তাহলে এখানে কি হতে পারে দেখো তো, বা এইখানে দেখো তো এক্স মাইনাস 60 হচ্ছে আমাদের কমন, ব্র্যাকেটের মধ্যে আছে, এটা নিলাম। আর এক্স প্লাস 15 এটা আনকমন ছিল, এটাও নিয়ে নিলাম, এটা ইকুয়াল 0। ওকে, তাহলে এখন দেখো উৎপাদকের মানগুলো যদি আমরা বের করি, তাহলে এখানে কি আছে, এক্স মাইনাস 60 ইকুয়াল 0, মানে এই দুটো সমানই কি 0। ঠিক আছে, আবার লিখতে পারি, আবার এক্স প্লাস 50 ইকুয়াল 0। তাহলে সুতরাং এক্স ইকুয়াল কত হয়ে যাবে, 60কে যদি এখন ওই পাশে নিয়ে যাই, মাইনাসে ওই পাশে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 60। আর সুতরাং এক্স ইকুয়াল 50, পাশে প্লাস আছে, ওই পাশে যদি হয়ে যায় তাহলে হয়ে যাবে -50। এখন এইটা ঋণাত্মক মান, আর যাত্রীর ক্ষেত্রে কখনোই ঋণাত্মক মান কি নয়, গ্রহণযোগ্য নয়, কারণ কিছু যাত্রী তো গেছে, তাই না। এক্স সমান আমরা ধরছিলাম যাত্রী সংখ্যা, তাহলে এখানে যাত্রীর সংখ্যা যেহেতু আমরা মাইনাস পেয়ে গেলাম, তার মানে অবশ্যই এটা হবে না, ঋণাত্মক মান কখনোই গ্রহণযোগ্য নয়, কারণ কেউ না তো কেউ গেছে, তাই না। কিন্তু এখানে তো আবার দেখা যাচ্ছে যায় নাই, প্লাস আবার ঋণাত্মক এসে গেছে, এই জন্য আমরা কি লিখে দেবো, যে যাত্রী মান ঋণাত্মক গ্রহণযোগ্য নয়, যাত্রী মান ঋণাত্মক গ্রহণযোগ্য নয়। ওকে, তাহলে এক্স সমান কত পেয়ে যাব, এক্স সমান 60। তার মানে আমরা লিখতে পারি যে যাত্রী ছিল সমান কয়জন, 60 জন। 10 জন যাত্রী কিন্তু আবার কি করছিল না, গিয়েছিল না, তাই না। তাহলে 10 জন যাত্রী না আসায় প্রকৃত যাত্রীর সংখ্যা কত হয়, আমরা বের করি, 10 জন যাত্রী না আসায় প্রকৃত যাত্রী সংখ্যা বের করতে পারবো না, কয়জন, 60 বিয়োগ 10, কারণ মোট ছিল 60 জন, 10 জন আসে নাই, তাহলে কতজন হয়ে যাবে, 50 জন। ওকে, তাহলে আমাদের খ নম্বরে আমাদের প্রশ্নটা চাইছিল কি, প্রশ্নে কি বের করতে বলছিল দেখো তো, বাসে যাওয়া যাত্রীর মাথা পিছু ভাড়া নির্ণয় করো। তাহলে এখন যাত্রী সংখ্যা তো পেয়ে গেছি, বাসে যাওয়া যাত্রী ছিল কয়জন, 50 জন, পরে তো 10 জন যায় নাই, তাই বাসে গেছিল কয়জন, 50 জন। এখন মাথা পিছু ভাড়া কত, তাহলে সুতরাং মাথা পিছু ভাড়া কারণ ভাড়া কত, 2400, মানে 2400, আর যাত্রী গেছিল কয়জন, 50 জন, এত টাকা। ঠিক আছে, তাহলে মাথা পিছু ভাড়া কত হয়ে যাবে, আমরা যদি 50 দিয়ে 24কে এখন ভাগ দেই তাহলে কিন্তু পেয়ে যাব। ওকে, কত পাবো, এখানে কিন্তু 48 পেয়ে যাব, সমান 48 টাকা। এখানে কিন্তু 48ই চলে আসবে, দেখো তোমাকে যদি ভাগ করে দেখাই দেই আমি। ঠিক আছে, 50 24-এর ভিতরে যাবে না, তাহলে 3টার মধ্যে দিতে হবে 240, কয়বার যাবে, 4বার, 4বার দিলে কত হয়ে যাবে, 200, বাঁচবে কত, 40, আর এই শূন্য কেটে নিয়ে আসো, তাহলে 400, এখন তো সরাসরি মিলে যাবে 8বার। ঠিক আছে, 45 শূন্য, তার মানে 48, তাহলে এত টাকা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে মাথা পিছু ভাড়া ছিল কত, 48 টাকা। ইজি না, খুব ইজিভাবে কিন্তু করে ফেললাম।
আচ্ছা, তারপরে যদি আমরা দেখি গ নাম্বার অঙ্কটা, এইখানে কি বলছে, বাস ভাড়ার সমপরিমাণ টাকার 5% হার মুনাফায় 13 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাহলে বাস ভাড়ার সমপরিমাণ টাকা, ওইটা কত টাকা ছিল? 2400 টাকা বাস ভাড়া দিয়েছি, তাই না? তার মানে এখানে আসল হচ্ছে 2400 টাকা, 5% হার মুনাফায়, মানে আর মুনাফার হার কত? 5%, আর 13 বছরের জন্য, তার মানে এটা এন সমান বছর। তাহলে তিনটা জিনিস দেওয়া আছে, পি দেওয়া আছে, আর দেওয়া আছে, এন দেওয়া আছে। আমাদের বের করতে হবে কি? সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা, এই দুটো বের করে তারপরে যদি পার্থক্য বের করে ফেলি তাহলেই কিন্তু হয়ে যাবে। ওকে, তো খুব ইজিলি এখানে বের করে ফেলতে পারবো, যেহেতু আমাদের পিও দেওয়া আছে, আরও দেওয়া আছে, এনও দেওয়া আছে। তবে চক্রবৃদ্ধি মুনাফা বের করার ক্ষেত্রে আমাদের আগে কী বের করতে হবে? সবৃদ্ধি মূল। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূলটা বের করতে হবে, কারণ চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হয় কী করে? সবৃদ্ধি মূলের থেকে আসল বাদ দিলেই মুনাফা বের হয়। ঠিক আছে, দেখো আমরা এখানে চলে যাই, তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে? বাস ভাড়ার সমপরিমাণ টাকা। ঠিক আছে, বাস ভাড়া, বা আমরা লিখতে পারি কি? আসল। ঠিক আছে, আসলকে কি দ্বারা প্রকাশ করে? পি দ্বারা। ঠিক আছে, তাহলে পি সমান কত টাকা? 2400 টাকা। এটা কিন্তু দেওয়াই আছে, আমাদের উদ্দীপকে দেওয়া ছিল বাস ভাড়া 2400 টাকা। আচ্ছা, মুনাফার হার দেওয়া আছে 5%, তাহলে আমরা লিখব মুনাফার হার, মুনাফার হার, মুনাফার হার কি প্রকাশ করে? 8 দ্বারা, তাহলে কত? 5%। এটাকে যদি আমরা ভাঙি কত হয়ে যাবে? 5, এই শতকরার চিহ্নের জন্য নিচে হয়ে যাবে 100। এটাকে লঘিষ্ঠ করলে 5 দিয়ে 5কে ভাগ দিলে 1, 5 দিয়ে 100কে ভাগ দিলে 5 করি 100, মানে 5-20 100, তাহলে আর সমান পেলাম 1/20। ওকে, আর কি দেওয়া আছে? সময় দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি সময়, সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা। কত সমান? 13 বছর। ওকে, হয়ে গেল এত। তাহলে এখন বের করতে হবে কি? সরল মুনাফা। তাহলে সরাসরি লিখতে পারি, আমরা জানি সরল মুনাফা কি দ্বারা প্রকাশ করি? আই দ্বারা। তাহলে আই সমান কি? পি আর এন। ঠিক আছে, তাহলে এখন জাস্ট খালি মান বসাবো। পির মান কত? 2400 টাকা, গুণ, এই সবগুলো গুণ আকারে আছে। আর এর মান কত? 1/20, গুণ এন এর মান কত? 13। ওকে, সো এখন যদি আমরা এটাকে লঘিষ্ঠ করি বা কাটাকাটি করি তাহলে কি হবে? একবারে কাটতে পারি 20 দিয়ে, 20 অক্ষে 20, আবার এইখানে 1200 চলে যাবে। তুমি যদি একবারে না কাটতে পারো, দেখো ছোটো ছোটো করেও কাটতে পারো, যেমন 20কে 2 দিয়ে ভাগ দাও, 10, একে 2 দিয়ে ভাগ দাও, তাহলে কত হয়ে যাবে? 1200। ঠিক আছে, আবার একে 2 দিয়ে ভাগ দাও, কত হয়ে যাবে? 5, একে 2 দিয়ে ভাগ দাও, কত হয়ে যাবে? 600, আবার 5 দিয়ে 5কে ভাগ দাও 1, 5 দিয়ে 600কে ভাগ দাও, কত যাবে? তাহলে এখানে হয়ে যাবে আমাদের 5 6 30, তাই না? 5 দিয়ে যদি ভাগ দিই, 5 অক্ষে 5, আর একে যদি দিই 60, তাহলে 5 12 60, 12 আর 1 0, 120। দেখছো, তাহলে আমাদের এখানে নিচে আর কিছুই বাস না, উপরে আছে কত? 120, 1 আর হচ্ছে 13। ঠিক আছে, তাহলে 120 আর 13 যদি গুণ দেই তাহলে হয়ে যাবে 13 12 1 0, তাহলে হচ্ছে 1560। ঠিক আছে, গুণ করে কি দেখানোর প্রয়োজন আছে? 120 আর হচ্ছে 13, তাহলে 0 6 3, 1 ঘর কাটা, 0 2 1, তাহলে কত হবে? 0 6 5 1, 1560। ওকে, তাহলে 1560 টাকা। তাহলে এটা পেলাম সরল মুনাফা। এখন আমাকে বের করতে হবে কি? চক্রবৃদ্ধি মুনাফা। ঠিক আছে, চক্রবৃদ্ধি মুনাফার আগে কি বের করতে হবে? চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল। ঠিক আছে, আবার এই জন্য লিখব আবার। তাহলে এখন কি? চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল আমরা কি দ্বারা প্রকাশ করি? সি দ্বারা। সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা মান বসাই, পির মান কত? 2400, এখানে 1
ঠিকই থাকবে, প্লাস আর এর মান কত 1/20, উপরে এন এর মান কত, এন মানে 13। ওকে, এখন যদি আমরা করি এখানে দেখো, তাহলে 2400 ঠিকই থাকবে। এটাকে যদি আমরা এখন যোগ করি তাহলে 20 হয়ে যাবে লসাগু। এর নিচে মনে 1 দিয়ে 20কে ভাগ দিলে 20, 20 দিয়ে 1কে গুণ দিলে 20, যোগ 20 দিয়ে 20কে ভাগ দিলে 1, 1 দিয়ে 1কে গুণ দিলে 1, উপরে হয়ে যাবে 13। তাহলে এখানে কত 2400, এখানে কত হয়ে যাবে 21/20, উপরে কত 13। সো এখন যদি আমরা এটাকে এরকম রেখেই করি তাহলে অনেক করতে হবে, অনেক বড় হয়ে যাবে 2400। এটাকে আমি কি করব, এটাকে আমি দশমিকে নিয়ে আসবো, ঠিক আছে। এভাবেও করা যায়, চাইলে এখানে 13 আছে না, তার মানে 21-এর উপর 13 আছে, মানে 21 আছে কয়বার 13 বার, তাহলে 21 গুণ 21 গুণ 21 গুণ 21, এরকম 13 বার গুণ করলে যত হবে তত। ওইটা না করে আমরা কি করব, এখানে দশমিকের মান নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে 20কে যদি 20 দিয়ে যদি 21কে ভাগ দেওয়া যায় তাহলে আমাদের মান চলে আসবে কত, এখানে 0.01, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি, এটার সাথে এটা গুণ আকারে আছে, তাহলে 1.05, ঠিক আছে, তার উপর হয়ে যাবে 13। কী করে আসলো বুঝতে পারছো? দেখো 20 দিয়ে যদি 21কে আমরা ভাগ দেই তাহলে 20 21-এর ভিতর কয়বার যাবে, একবার যাবে, কত হবে 20, বাঁচবে কত 1, যাবে না, এই জন্য দশমিকের জন্য দিলাম একটা শূন্য, শূন্য দেওয়ার পরেও ভাগ গেল না, এই জন্য এখানে একটা শূন্য, তাহলে দশমিকের জন্য এখানে আবার একটা শূন্য দিলাম, এখন কয়বার যাবে 5 বার, 5 বিশং 100, মিলে গেছে 1.05। এখন দেখো, যদি তোমার কাছে সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকে তাহলে জাস্ট এই 0.15 ওপরে দিয়ে পাওয়ার দিয়ে দাও 13 দিয়ে যদি তুমি ইকুয়ালে চাপ দাও তাহলে তোমার মান চলে আসবে, ঠিক আছে। 1.8856, যেমন 1.8856 আরও আসবে, ঠিক আছে। আমার দরকার নেই, আমি 4টা পর্যন্ত নিছি, তাতেই এনাফ। তুমি চাইলে 3টা পর্যন্তও নিতে পারো। ওকে, হয়তো অ্যান্সারে যায় 1 মার্ক কম বেশি আসতে পারে, ওইটা কোনো ব্যাপার না। ওকে, 1 কম বেশি হলে ওটা কিছুই হবে না, সমস্যা হবে না। ধরো একজনে 1 বেশি হয়েছে, তোমার একজনে 1 কম হয়েছে, ওইটা কিন্তু এই যে পয়েন্টের পরের সংখ্যাগুলোর জন্য হয়, এই জন্য এটা 1 কম বেশি হলেও ঘাবড়ানোর কোনো দরকার নেই। আর তোমার কাছে যদি সায়েন্টিফিক না থাকে, সাধারণ ক্যালকুলেটারই থাকে, তাহলে তুমি কি করো, এই 1.05 1.05 1.05 1.05 এরকম কয়বার গুণ করো, 13 বার গুণ করো, ঠিক আছে। তাহলেই দেখবে এই মানটা চলে আসবে। ওকে, আচ্ছা, তাহলে এখন এইটাকে যদি আমরা এখন গুণ করি, এটা দিয়ে সাধারণভাবে করতে পারো, ক্যালকুলেটর দিয়েও করতে পারো, তাহলে আমাদের মান চলে আসবে কত, 45.44, ঠিক আছে, 4525.44, এটা চলে আসবে আমাদের এটা গুণ করলে। ওকে, এখন তাহলে আমাদের কি করব, চক্রবৃদ্ধি মুনাফা। এটা কিন্তু সবৃদ্ধি মূল বের করছি, এখন আমাদের বের করবো কি, চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে দেখো, চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা সি সমান, চক্রবৃদ্ধি মুনাফা সি সমান না, চক্রবৃদ্ধি মুনাফা সমান কী করতে হয়, সি মাইনাস পি, অর্থাৎ সবৃদ্ধি মূলের থেকে আসল বাদ দিলেই চক্রবৃদ্ধি মুনাফা বাড়ায়। তাহলে সবৃদ্ধি মূল সি সমান কত পাইলাম, এই যে এইটা, ঠিক আছে, এটাই তো সি, এই যে সি সমান বের করছি, তাই না, এটা বের করছি। তাহলে এইটা থেকে 44, এটা থেকে বাদ দেবো আসল কত ছিল আমাদের 2400 টাকা, ঠিক আছে। তাহলে এটা থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে পেয়ে যাব কত, 2125.44 টাকা। ওকে, বিয়োগ করা তো জানি পারবো, তাই না, বিয়োগ করা কিন্তু একদম সোজা, সাধারণ বিয়োগের মতোই। 45.25.44, ঠিক আছে। আর কত এখান থেকে বাদ যাবে, কত 2400.00, বাদ দিলে সাধারণ বিয়োগ যা তাই, 44, এখানে 0.52, এখানে সেমভাবে 1, আচ্ছা 2, ঠিক আছে। এই যে এটা হয়েছে, এরকম বিয়োগ হয়ে গেছে। তাহলে এখন পার্থক্য বের করতে বলছে, কার সাথে, চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফার সাথে পার্থক্য। তাহলে সেমভাবে আমরা লিখতে পারি, সুতরাং পার্থক্য তাহলে কত হয়ে যাবে, চক্রবৃদ্ধি মুনাফার থেকে একটা দশমিক বাদ দেবো কি, সরল মুনাফা কত পেয়েছিলাম, 1560, তাহলে এখানে হয়ে যাবে 1560। তাহলে এটা যদি এখন বাদ দেই তাহলে কত হয়ে যাবে, 565.44 টাকা। এটাও কি বিয়োগ করে দেখাতে হবে, দেখো কত আছে, 2125.44
4 এখান থেকে পার্থক্য কত 1560.00 এই দুই ঘরে কিছু নাই মানে শূন্য দিয়ে ভরে নিলাম, তাহলে এখানে 4 হয়ে যাবে। ঠিক আছে, দশমিক এখানে 5, 6 আছে কত হলে 12 হবে, 6 হলে হাতে আমার 1, 5 আর 1 6, 6 আছে কত হলে 11 হবে, 5 হলে হাতে আমার 1, 1 মিলে গেল, বামে শূন্য বসে না, তাহলে এই যে এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এইটাই তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে পার্থক্য কত, পার্থক্য এত টাকা। ওকে, সো এই ছিল আজকে, আমরা এখানেই শেষ করব। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ওকে, আর অবশ্যই কমেন্ট করে তোমার মতামতটা জানিয়ে দিও। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।